হ্যালো, আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানান। আজকে আমাদের রেফারেটিকরণ সহজ পঞ্চম ক্লাস নতুনদের জন্য। রেফারেটিকরণ সহজ নতুনদের জন্য আজকে পঞ্চম ক্লাস। আমাকে একটু আপনারা লিখে জানান সর্বশেষ গতকাল চতুর্থ ক্লাসে আমরা কত নাম্বার স্লাইড পর্যন্ত পড়েছিলাম? কত নাম্বার স্লাইড গতকাল পর্যন্ত কত নাম্বার স্লাইড পর্যন্ত পড়েছিলাম? আজকে কত থেকে শুরু হবে একটু লিখে জানান। গতকালকে আমাদের স্লাইড নাম্বার কত ছিল আর আজকে কত থেকে শুরু হবে একটু তাড়াতাড়ি লিখে জানান। আমাদের গতকাল পর্যন্ত আমাদের স্লাইড কত ছিল? গতকাল পর্যন্ত আমাদের স্লাইড নাম্বার কত ছিল? আজকে বাকিগুলো রাখেন একটু। গতকাল পর্যন্ত আমরা কত নাম্বার স্লাইড পর্যন্ত পড়েছিলাম? আজকে আমাদের স্লাইড নাম্বার কত? গ্রামীণে টাকা ঢুকো, গ্রামীণে এমনি দাও তাড়াতাড়ি। গতকাল পর্যন্ত কত নাম্বার স্লাইড পর্যন্ত পড়েছিলাম? আজকে আমাদের স্লাইড কত? আজকে আমরা কত নাম্বার স্লাইড থেকে শুরু করব দ্রুত লিখে জানান। এই মুহূর্তে যারা লাইভে আছেন তাড়াতাড়ি জানান আজকে আমাদের কত নাম্বার স্লাইড থেকে শুরু করব। জলদি লিখে জানান অডিয়েন্স, তাড়াতাড়ি জানান আজকে আমাদের স্লাইড কত থেকে শুরু হবে। এই মুহূর্তে যারা লাইভে আছেন তাড়াতাড়ি জানান কত নাম্বার স্লাইড থেকে শুরু হবে। আজকে 13 থেকে শুরু, 12টি ছিল, 13 থেকে শুরু। গুড। এবার আসেন, আচ্ছা অডিয়েন্স একটু বলেন তো আমাকে 1 থেকে 12 পর্যন্ত স্লাইডগুলি। 1 নাম্বার স্লাইড কি ছিল? 1 নাম্বার স্লাইড কি ছিল? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 1 নাম্বার স্লাইড ছিল রেপার্টরির সংজ্ঞা। 2 নাম্বার স্লাইড ছিল রুব্রিক। 3 নাম্বার প্রধান রুব্রিক। 4 নাম্বার প্রধান রুব্রিক সাজানো। 5 নাম্বার সাব রুব্রিক। 6 নাম্বার সাব রুব্রিক সাজানো। 7 নাম্বার সাপের সাপ সাজানো। 8 নাম্বার সাব রুব্রিকের সজ্জাক্রম। 9 নাম্বার গ্রেড। 10 নাম্বার অধ্যায়। 11 নাম্বার সাব অঙ্গ। 12 নাম্বারে রুব্রিকের চরিত্র। 12 নাম্বারে রুব্রিকের চরিত্র। আজকে আমরা শিখব 13 নাম্বার। আজকে শিখব আমরা 13 নাম্বার। 13 নাম্বার স্লাইডটি হচ্ছে হ্রাস বৃদ্ধির স্লাইড নাম্বার 13। এই পর্যন্ত দেখলে হবে। স্লাইড নাম্বার 13
র্যাপিডোতে কোনো কিছুর বৃদ্ধি হলে অ্যাগ্রাভেশন, তার সংক্ষেপে নাম হচ্ছে AGG। আর কোনো কিছু হ্রাস হলে অ্যামেলিয়ারেশন, সংক্ষেপ রূপ হচ্ছে ML, AMEL, ML। যেমন কোনো কিছুতে, যেমন কফ, বাতিং, অ্যাগ্রাভেশন। গোসল করলে কাশি বাড়ে, কফ, বাতিং, অ্যাগ্রাভেশন। সম্পূর্ণ অ্যাগ্রাভেশন না লিখে AGG দেওয়া আছে, AGG দিয়ে বুঝবো অ্যাগ্রাভেশন মানে গোসল করলে কাশির বৃদ্ধি। আর কোনো কিছু হ্রাস হলে বা কমলে ML বা অ্যামেলিয়ারেশন, সংক্ষেপের রূপ হলো ML। যেমন কফ, বাতিং, ML। কাশি, গোসলে উপশম। অডিয়েন্স, যেখানে অ্যাগ্রাভেশন বা অ্যামেলিয়ারেশন কোনোটিই নাই, সেখানে সমস্যা দেখা দেয় বা উৎপত্তি অথবা বৃদ্ধি হিসেবে ধরে নিতে হবে। যেখানে অ্যাগ্রাভেশন বা অ্যামেলিয়ারেশন কোনোটিই নাই, সেখানে বুঝতে হবে সমস্যাটি দেখা দেয় অথবা বৃদ্ধি হয়, দেখা দেয় বা উৎপত্তি অথবা বৃদ্ধি হিসেবে ধরে নিতে হবে। যেমন কফ, বাতিং, এখানে অ্যাগ্রাভেশন বা অ্যামেলিয়ারেশন কোনোটিই নাই। তার মানে হচ্ছে যেখানে অ্যাগ্রাভেশন অথবা অ্যামেলিয়ারেশন কোনোটাই নাই, সেখানে সমস্যাটি দেখা দেয় অথবা বৃদ্ধি হয়, অডিয়েন্স, আপনাদেরকে এবার একটু বইতে নিয়ে যাচ্ছি, অ্যাগ্রাভেশন অ্যামেলিয়ারেশনের জন্য। আপনাদের অনেকেরই জানা আছে, এই অ্যাগ্রাভেশন অ্যামেলিয়ারেশন বোঝানোর জন্য আমার এই SSRF-এর সফর সঙ্গী ডাক্তারদের দিয়ে একটা উদাহরণ দেই। আপনারা অনেকেই জানেন, আমার সাথে যারা বিভিন্ন জেলায় সেমিনার করতে যায়, যখন একই সাথে যারা থাকেন, কারণ আমাদের টিমে থাকে 13 জন, আমি সহ 13 জন যখন ঢাকার বাইরে যাওয়া আসা করি, এর মাঝে যারা বিবাহিত তাদের ফোন একদম কম আসে। হয়তো যাচ্ছে ঢাকার বাইরে, যে আমি বরিশালে কিংবা বরগুনা যাচ্ছি অথবা কুমিল্লাতে যাচ্ছি, কোনো সেমিনারে যাচ্ছি, শুধু বলে দিল আমি ঢাকার বাইরে যাচ্ছি সেমিনারে বা আমি পৌঁছে গেলাম, আবার রওনা দেওয়ার সময় বলে আমি রওনা দিচ্ছি, ঢাকা আসছি, এটুকু ফোনে আলাপ শেষ। 30 সেকেন্ড করে সারাদিনে 2টি ফোন। আর যারা অবিবাহিত তাদের প্রতি 5-10 মিনিট পর পর ফোন আসতে থাকে, একটা শেষ করলে আরেকটা, তার মানে হচ্ছে বিবাহিত জীবন যখন শুরু হয়ে যায়, একটি ফিস্ট হয়ে যায়। যখন বিবাহিত জীবন ফিস্ট হয়ে যায়, তখন আর এলোমেলো অভ্যাস থাকে না বা কেউ করে না, তার আগে এলোমেলো চলতেই থাকে। যেমন এইখানে যদি বলি যে রুব্রিকের মধ্যে অ্যাগ্রাভেশনটা দেওয়া আছে সেটা একদম ডাইরেক্টলি বৃদ্ধি, আর যেখানে ML দেওয়া আছে সেখানে উপশম। আর যেই রুব্রিকের মধ্যে অ্যাগ্রাভেশন কিংবা অ্যামেলিয়ারেশন কোনোটাই নাই, সেই ক্ষেত্রে বুঝে নিতে হবে সমস্যাটি ওই প্রেক্ষাপটে দেখা দেয় অথবা বৃদ্ধি হয়। উপশম সেখানে দেওয়া যাবে না, দেখা দেয় অথবা বৃদ্ধি হয়, এটাই বুঝে নিতে হবে। অডিয়েন্স, এবার আমরা একটু বইয়ের দিকে যাই। যাদের হাতে বইটা আছে বইটা খোলেন তাড়াতাড়ি।
অডিয়েন্স 787 পৃষ্ঠার ডান কলামের নিচে আসেন একটু। 787 পৃষ্ঠার ডান কলামের নিচে যাদের হাতে এই মুহূর্তে রেপার্টরি বইটি আছে, 787 পৃষ্ঠার ডান কলামের একটু নিচে আসেন। 787 পৃষ্ঠার ডান কলামের নিচে আসেন। সাতশো 87 পৃষ্ঠার ডান কলামের নিচে আসেন। এবার দেখেন ডান কলামের নিচে আছে লাইন অ্যাগ্রাভেশন, কফ ড্রাই লাইন অ্যাগ্রাভেশন, শৈলে কাশির বৃদ্ধি। অডিয়েন্স দেখেন 787 পৃষ্ঠার ডান কলামের নিচে, 787 পৃষ্ঠার ডান কলামের নিচে লাইন অ্যাগ্রাভেশন, ওপরে আছে কফ ড্রাই, নিচে আছে লাইন অ্যাগ্রাভেশন। এই শৈলে কাশির বৃদ্ধি, এটা হচ্ছে অ্যাগ্রাভেশন। অডিয়েন্স এবার আসেন 788 পৃষ্ঠার ডান কলামের উপরে, 788 বাদ দিয়ে 89 পৃষ্ঠার বাম কলামের উপরে আসেন। 789 পৃষ্ঠার বাম কলামের উপরে, 789 পৃষ্ঠার বাম কলামের উপরে আসেন। 789 পৃষ্ঠা বাম কলামের উপরে দেখেন ব্যাক অন, একটু নিচে আছে এমএল, চিত হয়ে শুইলে কাশির আরাম, ওষুধের নামটা কি পারলে একটু লিখে দেন। কফ ড্রাই 789 পৃষ্ঠার বাম কলামের উপরে ব্যাক অনের নিচে আছে এমএল, পিঠের উপরে যদি কেউ শুয়ে পড়ে তখন কাশি কমে। লাইনের সাব আছে ব্যাকের সাব আছে এমএল, পিঠের উপরে শুইলে কাশি কমে, ওষুধটির নাম কি ম্যাঙ্গানাম। যদি ম্যাঙ্গানাম হয়, পিঠের উপরে শুইলে কাশি কমে, একদম সরাসরি ওষুধ ম্যাঙ্গানাম। আর যেখানে লেখা আছে ব্যাক অন, এটা চিত হয়ে শুইলে দেখা দেয় অথবা বৃদ্ধি হয়। যেখানে দেওয়া আছে ব্যাক অন, এই ব্যাক অনটা এখানে অ্যাগ্রাভেশন কিংবা এমিলেশন কোনোটাই নাই, সেক্ষেত্রে বুঝতে হবে সমস্যাটি দেখা দেয় অথবা বৃদ্ধি হয়। আগে একটা দেখালাম অ্যাগ্রাভেশন, এটা হচ্ছে এমিলেশন। আর ব্যাক অন, এখানে অ্যাগ্রাভেশন কিংবা এমিলেশন কোনোটাই নাই, সেক্ষেত্রে সমস্যাটি দেখা দেয় অথবা বৃদ্ধি হয়। অডিয়েন্স আপনাদের কাছে আমি যদি জানতে চাই, একটু নিচে আছে মিন্স বিফোর, এই মিন্স বিফোর না আছে অ্যাগ্রাভেশন না আছে এমিলিয়েশন, শুকনা কাশি শুষ্ক কাশি মিন্স বিফোর, এই যে ওষুধগুলি দেওয়া আছে, এখানে আমি কি বুঝতে পারবো? শুকনা কাশি এখানে কি বুঝতে পারবো? মিন্স বিফোর, গ্রাফাইটিস, হাইসেমাস, ল্যাককেন, প্লাটিনাম, সালফার, জিঙ্কামমেট, এই যে ওষুধগুলি দেওয়া আছে 6টি ওষুধ মিন্স বিফোর, এখানে কি অ্যাগ্রাভেশন কিংবা এমিলিয়েশন, এখানে কি বুঝতে পারবো একটু লিখে জানান তাড়াতাড়ি।
আমার সাথে যাবেন ইনশাআল্লাহ। তৈরি হন, তৈরি হন। আমি তো সঙ্গী খুঁজি। মিস বিপুর গ্রাফাইটিস, সাইসেমাস, লেককেন, প্লাটিনাম, সালফার, জিঙ্কামেট। মিস বিপুর ড্রাই কফ ড্রাই। মিস বিপুর এটা দিয়ে কি বোঝানো হয়েছে? যিনি লিখছেন অ্যাগ্রাভেশন, আপনারটা রং নাম্বার। অ্যাগ্রাভেশন লেখলেই হবে না, দেখা দেয় অথবা বৃদ্ধি হয়, দেখা দেয় অথবা বৃদ্ধি হয়। অডিয়েন্স যারা লিখছেন অ্যাগ্রাভেশন, এটা হবে না। মাসিকের পূর্বে এই ওষুধগুলির কাশি দেখা দেয় অথবা বৃদ্ধি হয়। দেখা দেয় বা বৃদ্ধি হয়। বৃদ্ধি বানান হয় নাই। অডিয়েন্স এক কথায় যেই রুব্রিক কিংবা সাব রুব্রিকের সাথে AGG থাকবে, তার অর্থ হচ্ছে সেই রুব্রিকটি ওই প্রেক্ষাপটে ওই রুব্রিকের আলোকে বৃদ্ধি হয়। আর যেখানে ML হবে, সেই রুব্রিকের আলোকে সমস্যাটি কমে। আর যেখানে অ্যাগ্রাভেশন কিংবা এমিলিয়েশন কোনোটাই নেই, সেই ক্ষেত্রে ওই প্রেক্ষাপটে সমস্যাটি বাড়ে কিংবা দেখা দেয়, বৃদ্ধি হয় কিংবা দেখা দেয়। যেমনি করে মিস বিপুর না আছে অ্যাগ্রাভেশন, না আছে এমিলিয়েশন। এই অ্যাগ্রাভেশন বৃদ্ধি, এমিলিয়েশন উপশম। আর এখানে অ্যাগ্রাভেশন কিংবা এমিলিয়েশন কোনোটাই নেই, সেই ক্ষেত্রে সমস্যাটি দেখা দেয় অথবা বৃদ্ধি হয়। অডিয়েন্স আমাকে একটু লিখে জানান, আপনারা এখন থেকে রেপার্টরিতে অ্যাগ্রাভেশন এবং এমিলিয়েশন বুঝবেন কিনা, বা আর কিছু বলতে হবে কিনা আমাকে দ্রুত লিখে জানান। আপনারা বুঝেছেন কিনা অ্যাগ্রাভেশন আর এমিলিয়েশন এর অর্থ, এর ব্যাখ্যা বুঝেছেন কিনা? 13 নম্বর স্লাইড আপনাদের ক্লিয়ার কিনা আমাকে জানান তাড়াতাড়ি। 14 আজকে আপনাদেরকে একটি জাদু দেখানো হবে 15 নম্বরে। যারা এই 15 নম্বর স্লাইডটি বুঝতে পারবেন, আপনারা এখন আজকে থেকেই যদি 15 নম্বর স্লাইডটি বুঝেন, তাহলে আজকে থেকেই 3 সেকেন্ডে রুব্রিক বের করতে পারবেন। যদি জাদু আজকে দেখাইতেই পারি, না পারলে তো কিচ্ছু করার নাই, তাহলে আবার কালকে। তেরো নম্বর স্লাইড হ্রাস বৃদ্ধি। আপনারা বুঝেছেন কিনা তাড়াতাড়ি জানান। 13 নম্বর স্লাইড হ্রাস বৃদ্ধি, তাড়াতাড়ি সবাই লিখেন। হ্রাস বৃদ্ধি। লেখাপড়া কারো ভালো লাগে না, লেখাপড়া ভালো লাগার জিনিস না। রুচি নাই, ক্ষুধা খেতেই হবে পেট ফাঁকা থাকলে। আর লেখাপড়া এমন জিনিস যার যখন দরকার তখন এটা পড়তেই হবে। জি এইবার আসেন 14 নম্বর স্লাইড। রেপার্টরিতে মাইল মিটার, রেপার্টরিতে মাইল মিটার। আগে পড়ি একটু শোনেন। কোনো অধ্যায়ের মধ্যে প্রধান রুব্রিকের সাথে চলমান সাব রুব্রিক যদি পূর্ববর্তী পৃষ্ঠায় শেষ না হয়, সেক্ষেত্রে সেই সাব রুব্রিকটি
পরবর্তী পৃষ্ঠায় প্রধান রুব্রিকের সাথে উল্লেখ থাকবে। এই মাইল মিটারের সাহায্যে কাঙ্ক্ষিত রুব্রিকটিতে পৌঁছানো সম্ভব। রেপার্টরিতে মাইল মিটার কোনো অধ্যায়ের মধ্যে প্রধান রুব্রিকের সাথে চলমান সাব রুব্রিক যদি পূর্ববর্তী পৃষ্ঠায় শেষ না হয়, সেক্ষেত্রে সেই সাব রুব্রিকটি পরবর্তী পৃষ্ঠায় প্রধান রুব্রিকের সাথে উল্লেখ থাকবে। এই মাইল মিটারের সাহায্যে কাঙ্ক্ষিত রুব্রিকটিতে পৌঁছানো সম্ভব। অডিয়েন্স, আমার সাথে একটু কথা বলেন আপনারা। মনে করেন আপনি একটা মার্কেটে একটা দোকান নিলেন। মার্কেটে আপনার 102 নাম্বার দোকান দীর্ঘদিন থেকে করছেন। 102 নাম্বার দোকান, ওইটার নাম দেওয়া হলো ধরেন শাহাদাত হোমিও হল কিংবা ইসলামীয় হোমিও হল, XYZ একটা নাম দিলেন। 102 নাম্বার দোকানের মালিক আপনি। 103 নাম্বার দোকানটা ওইটাও আপনি চেম্বারের জন্য যখন নিয়ে নেবেন, 103 নাম্বার দোকানটা যখন ওই ঘরটা নিয়ে যখন আবার চেম্বার করবেন, আপনারা সেই 103 নাম্বার দোকানের শাটার কভারের মধ্যে সেখানে কি লিখবেন? কি আপনার যদি একই চেম্বার করেন, 102তে আছে ইসলামীয় হোমিও হল কিংবা আরোগ্য নিকেতন হোমিও হল, তাহলে পরবর্তী পাশের শাটার যেটা, ওইটার শাটার কভারের মধ্যে ওখানে কি লিখবেন? সে একইভাবে আরোগ্য হোমিও হল লিখবেন না পানের দোকান লিখবেন? আপনি 102 নাম্বার দোকানের মালিক, 102-এর পরে 103 নাম্বার দোকান আবার নতুন করে নিলেন। 102-তে লেখা আছে আর হোমিও আরোগ্য নিকেতন, কিন্তু পরেরটার মধ্যে কি লিখবেন? কি পানের দোকান না হোমিও আরোগ্য নিকেতন? যদি ওইটার মালিকও আপনি হন, তাহলে দুইটার মাথার মধ্যে প্রথমটার মধ্যে লেখা আছে হোমিও আরোগ্য নিকেতন, নিশ্চয়ই পরেরটার মধ্যে একইভাবে লিখবেন হোমিও আরোগ্য নিকেতন লিখবেন কিনা আমাকে একটু লিখে জানান আপনারা তাড়াতাড়ি। আমি যা পড়াই তা বুঝে যান, পরে মনে থাকে না। মনে থাকার জন্য একটা শর্ত আছে, একটার মধ্যে আরেকটা লাগালেন ঝামেলা। আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনি কি আমাকে দেখলে চিনতে পারবেন? যদি বলি আপনি নিশ্চয়ই বলবেন দেখলে চিনতে পারবেন। হঠাৎ যদি কোথাও আপনার সাথে আমার দেখা হয়ে যায়, আমাকে দেখলে নিশ্চয়ই চিনতে পারবেন, এই কারণে অনেক দিন থেকে আমার সাথে আছেন। আর যিনি নাকি হঠাৎ করে একদিন বা 2 দিন আমাকে দেখেছেন, ওনার সাথে আমার যদি সামনে সামনে ধাক্কাধাক্কি হয়, উনি আমাকে চিনতে পারবে না, কারণ যেহেতু ওনার সাথে আমি পরিচিত নই। যাকে আপনি বারবার দেখবেন, বারবার দেখতে দেখতে আপনি চিনে যাবেন। অতএব এই মনে রাখার জন্য শর্ত হচ্ছে বারবার শুধু দেখতে চর্চা করতে থাকবেন, এটার কোনো বিকল্প আর নেই। আমি যেটা বলছিলাম, আপনার 102 নাম্বার দোকানের মালিক আরোগ্য হোমিও নিকেতন, হোমিও আরোগ্য নিকেতন, কিন্তু 103 যখন আপনি নেবেন, সেটার গায়ের মধ্যে কি লিখবেন? পানের দোকান না হোমিও আরোগ্য নিকেতন? আমি আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম। একই নাম লিখবেন, তাই তো? ওকে, কারণ ওইটার মালিকও আপনি, তাইলে লিখতে হবে একইভাবে। কোনো রুব্রিক যদি যেই পৃষ্ঠায় শুরু, সেই পৃষ্ঠায় যদি শেষ না হয়, পরে যত পৃষ্ঠায় যাবে, যত পৃষ্ঠা পর্যন্ত দখল করবে, প্রত্যেক পৃষ্ঠায় মেন রুব্রিকের সাথে ওই যে লেসখান থাকবে হোমিও আরোগ্য নিকেতন, হোমিও আরোগ্য নিকেতন, ওইটার লগে সাইনবোর্ড চলতে থাকবে। এবার একটু অন্যদিকে যাই। অডিয়েন্স, আপনাদেরকে আরো অনেকবার বলেছি, আজকেও বলছি, আপনি কোথাও যাচ্ছেন বা কোথাও যাবেন, আপনি চলন্ত পথে অপরিচিত জায়গায় যাচ্ছেন, আপনি মনে করেন
রংপুর যাচ্ছেন কিংবা রাজশাহী যাচ্ছেন কিংবা খুলনা যাচ্ছেন, যেদিকে যাচ্ছেন, ঢাকার বাইরে অপরিচিত জায়গায় যাচ্ছেন, কিন্তু আপনি জানেন যে ঢাকা থেকে সে রাজশাহীর কত পথ, কত কিলো, কিংবা সিলেট কত কিলো, রাস্তার মধ্যে মাইল মিটার দেওয়া আছে। সেই মাইল মিটার দেখলে আপনি যখন মাঝপথে থাকবেন, মাঝপথে থাকলে মাইল মিটার দেখলে বলতে পারবেন যে আপনি কত দূর আছেন আর কতটুকু যেতে হবে। আবার যখন সেই শহরের কাছাকাছি চলে গেলেন, তখন যদি মাইল মিটার দিকে তাকান, আর মাত্র 10 কিলো সিলেট শহর, তখন আপনি বুঝতে পারবেন আর বেশি দূর নয়। আর একটু সামনে গেলে যখন দেখবেন আর মাত্র 2 কিলো, ওই মাইল মিটার বলে দিচ্ছে আর 2 কিলো পরে আপনি শহরে ঢুকে যাবেন। আবার যখন দেখেন 0 মাত্র 1 কিলো, তখন আপনি বুঝতে পারবেন আর 0 আর বেশি দূর নেই। যেমনি করে রাস্তার পাশে এই দেয়ালটি যেরকম আপনাকে সংকেত দিয়ে নিয়ে যাচ্ছে, পথ চিনিয়ে দিচ্ছে, ঠিক এই রেফার্টরির উপরে যে মাইল মিটারটি আছে, উপরে যে মাইল মিটারটি, সেটা আপনাকে বলে দিবে যে আপনি কোথায় আছেন, কতটুকু যেতে হবে। যেমন আপনার দরকার এই মুহূর্তে স্টোমাক, আপনি স্টোমাকে ঢুকে গেলেন অ্যাবডোমেন, অ্যাবডোমেন বলছে বাবা একটু পিছনে যাও, কারণ তুমি স্টোমাক পিছনে রেখে আসছো। আমার দরকার ব্লাডার, আমি ঢুকে গেলাম স্টুলের মধ্যে, স্টুল বলছে একটু সামনে আগাও, তোমার গন্তব্য একটু সামনে। অধ্যায়গুলো হচ্ছে বইটার মাইল মিটার। যদি বলি অধ্যায়গুলো হচ্ছে বইয়ের মাইল মিটার। আমার দরকার ব্যাগ, আমি ঢুকে গেলাম কফে, কফ বলছে একটু সামনে যান, সামনে গেলেই আপনার ব্যাগ আপনি পাবেন। আমার দরকার কফ, আমি ঢুকে গেলাম চেস্টে, চেস্ট বললো আপনি একটু পিছনে যান, পিছনে গেলে আপনার কফ নিয়ে সাথে দেখা হবে। এই যে কফ বলে দিল পিছনে যান, কাশি বলল, আমার ব্যাগ বলল পিছনে যান, কিংবা চেস্ট বলল সামনে যান, এই যে সামনে পিছনে নিয়ে যাচ্ছে, এই অধ্যায়গুলো হচ্ছে বইটার মাইল মিটার। অডিয়েন্স আমার কথা বুঝতেছেন কিনা জানি না। এই রেফার্টির মধ্যে অধ্যায়গুলো হচ্ছে বইয়ের মাইল মিটার। এবার যদি আমি আপনাদেরকে বলি, আপনারা সবাই একটু ঢুকেন, বইটা হাতে নেন। এই মাইল মিটার অনেকভাবে কিন্তু আলোচনা করেছি। এই বইটা যাদের কাছে আছে তাড়াতাড়ি বইটা হাতে নেন। বইটা হাতে নিয়ে পথ থেকে স্টোমাকে ঢুকে যান। সবাই স্টোমাকে ঢুকেন, তাড়াতাড়ি স্টোমাকে ঢুকেন, সবাই তাড়াতাড়ি ঢুকেন। আমার গন্তব্য ছিল স্টুলের মধ্যে। এবার আপনারা আমাকে বলেন, আমার দরকার যাব আমি স্টুলে, আমি ঢুকে গেছি স্টোমাকে। এবার আমি কি সামনে যাব কিংবা পিছনে যাব, এই কথা বলে দিচ্ছে কে আমাকে? একটু বলে তাড়াতাড়ি লিখে জানান তো আপনারা। আমি যাব স্টুলে, আমার গন্তব্য স্টুলে, আমার গন্তব্য স্টুল, কিন্তু আমি গন্তব্য স্টুল চলে আসি স্টোমাকে। শায়দ আচ্ছা ঠিক আছে, আমি কি লাইভে? অডিয়েন্স, আমার গন্তব্য স্টুল, কিন্তু আমি ঢুকে গেলাম স্টোমাকে। এখন আমাকে এখান থেকে স্টুলে কে পাঠাবে? স্টুল যে সামনের দিকে যেতে হবে, এই সামনে আমাকে কে পাঠাচ্ছে একটু লিখে জানান। স্টোমাক বলছে যে আপনার এখানে দাঁড়িয়ে থেকে লাভ নাই, আপনি একটু সামনে হাঁটেন, সামনে গেলে আপনার স্টুল পাওয়া যাবে। তাহলে আমাকে সামনে যেতে হবে। আমার দরকার এক্সটার্নাল থ্রোট। আমি বইতে ঢুকলাম, আমি বইতে ঢুকে আমার দরকার এক্সটার্নাল থ্রোট, আমি ঢুকে গেলাম রেকটামে। এবার আমাকে পিছনে যাওয়ার জন্য কে বলবে? রেকটাম বলবে যে আপনি অনেক দূর সামনে চলে আসছেন, আপনাকে পিছনে যেতে হবে। এই কাজটুকু রেকটাম আমাকে বলে দিচ্ছে। আপনি এখানে দাঁড়িয়ে থেকে লাভ নাই, আপনার গন্তব্য এক্সটার্নাল থ্রোট, আপনি এক্সটার্নাল থ্রোট দিকে ধাবিত হন, পিছনে যান। এর সামনে যে কাম নাই, পিছনে যেতে থাকেন। অডিয়েন্স, এবার আরেকখান কথা মাঝখানে বলে রাখি। আমার প্রয়োজন, আমি যাব স্টোমাকের মধ্যে। আর যখন বইটা আমি হাতে নিলাম, এক টানে যখন আমি চলে আসলাম স্লিপে, আপনারা বলেন আমার গন্তব্য হবে স্টোমাক। আর যদি আমি এক টানে যদি
স্লিপে চলে আসি, এটাকে আপনি কি আন্দাজ বলবেন না কি বলবেন একটু লিখে আপনারা জানান। তারপরে আমি মাইল মিটার শিখাবো। আপনার প্রয়োজন স্টোমাক, কিন্তু আপনি বইয়ে ঢুকে যাচ্ছেন এক টানে স্লিপের মধ্যে। এই যে স্টোমাকের পরিবর্তে স্লিপে চলে যাচ্ছেন, এটাকে কি বলবেন, আন্দাজ না বেআন্দাজ? তাড়াতাড়ি বলেন। আপনার প্রয়োজন স্টোমাকে যাবেন, স্টোমাকের কথা বলে আপনি বইটা হাতে নিলেন। আপনার স্টোমাকে যেতে হলে স্টোমাকের দিকে যে একটা আন্দাজ করে টান দিবেন স্টোমাকে যাওয়ার জন্য, চলে আসছে স্টোমাক। এখন যদি আপনি স্টোমাকের পরিবর্তে যদি আপনার এক টানের মধ্যে যদি স্লিপে চলে আসেন, এটাকে আপনি কি বলবেন? তাড়াতাড়ি বলেন। বই সম্পর্কে কোনো ধারণা নাই, গুড, বেআন্দাজ, বেআন্দাজ। আচ্ছা, দেখা যাবে যারা লিখছেন বেআন্দাজ, সামনাসামনি পড়লে দেখা যাবে কতটুকু আছে আন্দাজ। হ্যাঁ, তবে স্টোমাক যদি হয়, আমার প্রয়োজন স্টোমাক, এটা হতে পারে এক্সটার্নাল থ্রোট অথবা আসতে পারে অ্যাবডোমেন, আসতে পারে প্রয়োজন আমার অ্যাবডোমেন, হতে পারে টানের সাথে স্টোমাক কিংবা রেকটাম। কিন্তু যদি আপনার অ্যাবডোমেন প্রয়োজন আর আপনি যদি স্লিপে ঢুকে যান, এটাকে আন্দাজ বলে না, এটা আপনি বিপদে পড়ে যাচ্ছেন। আপনার বই সম্পর্কে কোনো ধারণা নাই। এক ভাই লিখছেন বই সম্পর্কে ধারণা নাই, একদম ওনার কথা ঠিক। তারপরেও অনেক ডাক্তার আছেন যখন নাকি রেপার্টরি ব্যবহার করতে শুরু করেন তখন অন্যমনস্ক হয়ে যান, যার ফলে এই কাজটুকু হয়। এটি যেন আর না হয়। এবার আসেন আরেকখান কথা, অডিয়েন্স আপনারা একটু দেখেন। চলমান রুব্রিকের সাথে এখানে একটা কথা আছে, কোনো অধ্যায়ের মধ্যে প্রধান রুব্রিকের সাথে চলমান সাব রুব্রিক যদি পূর্ববর্তী পৃষ্ঠায় শেষ না হয়, সেক্ষেত্রে সেই সাব রুব্রিকটি পরবর্তী পৃষ্ঠায় প্রধান রুব্রিকের সাথে উল্লেখ থাকবে। এই মাইল মিটারের সাহায্যে কাঙ্ক্ষিত রুব্রিকটিতে পৌঁছানো সম্ভব। এবার আমার দিকে তাকান অডিয়েন্স, আপনারা যারা বাকি সদায় খান, তাদেরকে বলছি, আপনার বাকি দোকানে বিল হলো 25,000 টাকা। এই বর্তমান প্রেক্ষাপটে আপনার কিছু সমস্যা থাকার কারণে বাকি দোকানে সম্পূর্ণ টাকা বিল পরিশোধ করতে পারছেন না। 25,000 টাকা বিলের মধ্যে আপনি যখন 20,000 টাকা পরিশোধ করেন, তখন এই 25,000 টাকা থেকে 20,000 টাকা জমা দিয়ে ওখানে ইজা থাকে আরও 5,000 টাকা। পরবর্তী 20টা যখন নতুন করে আবার হিসাব শুরু করে ওখানে লেখে ইজা 5,000, এরকমটা লেখে কিনা আমাকে একটু জানান তো আপনারা। এটা শোনো, আমাকে বোর্ডটা দেখাও। আপনার বাকি দোকানের সদায় বিল হচ্ছে 25,000 টাকা, জমা দিলেন 20,000, বাকি রইল 5,000। নতুন পৃষ্ঠা এসে দেখেন ইজা 5,000, এরকমটা লেখা থাকে কিনা একটু আমাকে লিখে জানান। আপনার মোট বিল হলো 25,000 টাকা, মোট দোকানদার পাবে, আপনি জমা দিলেন 20,000, জমা 20,000 দেওয়ার পরে ওরা আপনার কাছে আর 5,000 টাকা পাবে। এই পরবর্তী পৃষ্ঠা যখন হিসাব খোলে তখন এখানে লেখে ইজা 5,000। আবার যখন এমনটা হয়
যে আপনার তারা পাওনা হলো 20,000 টাকা, আপনি জমা করেছেন 20,000, তাহলে এখানে পাওনা দানা শেষ। ঠিক তদ্রূপ যদি কোনো রুব্রিক পূর্বের পৃষ্ঠায় শেষ হয়ে যায়, পরবর্তী পৃষ্ঠায় প্রধান রুব্রিকের সাথে কোনো কিচ্ছু থাকবে না, মানে নতুন হিসাব আবার চালু হবে। প্রধান রুব্রিক যদি বাম পাশে শেষ হয়ে যায়, তাহলে ডান পাশে নতুন রুব্রিক চালু হবে। এখানে সি দিয়ে রুব্রিক শেষ কিংবা যে রুব্রিক শেষ, পরবর্তী রুব্রিক নতুন চালু হবে। নতুন রুব্রিক প্রধান রুব্রিকের সাথে চলমান সাব রুব্রিক যদি এই বাম পাশে শেষ হয়ে যায়, তাহলে ডান পাশে প্রধান রুব্রিকটি থাকবে, সাথে লেজটা থাকবে না, কারণ লেজ আগে শেষ। এখানে নতুন লেজ যদি শুরু হয়, নতুন লেজ শুরু হলে এটা উপরে থাকবে না, নিচ থেকে শুরু হবে। অর্থাৎ যা পূর্বের পৃষ্ঠা শেষ হলো তা পরবর্তী পৃষ্ঠা চলমান থাকবে না, এটুকুই বোঝাচ্ছি। অডিয়েন্স প্রমাণ দেখতে চান? তাহলে এবার আমার সাথে আসেন। পাঁচশো 55 পৃষ্ঠায় আসেন, 555 পৃষ্ঠায় আসেন। 555 পৃষ্ঠায় বাম কলামে নিচের দিকে মর্নিং। অডিয়েন্স দেখেন মর্নিং, 555 পৃষ্ঠায় বাম কলামে মর্নিং। এই মর্নিংয়ের কাজ চলছে, কাজটুকু সম্পূর্ণ না হওয়ার কারণে ডান পাশে পেনের সাথে আবার মর্নিংটা হাজির, কারণ ওই সাব অঙ্কটা সাবরুব্রিকটা ওখানে শেষ করতে পারে নাই, যার ফলে এই ডান পাশে পেনের সাথে মর্নিং চলে আসছে। অডিয়েন্স এবার আপনারা বলেন, 555 পৃষ্ঠায় ডান কলামের নিচে আফটারনুনের কাজ চলছে, পরবর্তী পৃষ্ঠায় 556 পৃষ্ঠায় পেনের সাথে আফটারনুন নাই কেন? কেউ কি বলতে পারবেন? 555 বাম কলামের নিচে মর্নিংয়ের কাজ কমপ্লিট না হওয়াতে ডান কলামের উপরে পেনের সাথে মর্নিং আছে, কিন্তু 555 নিচে আফটারনুনের কাজ শুরু হলো, পরবর্তী পৃষ্ঠায় পেনের সাথে আফটারনুন কেন নেই? একটু আমাকে জানান তাড়াতাড়ি। অডিয়েন্স 555 পৃষ্ঠার বাম কলামে নিচে মর্নিং শেষ না হওয়াতে 555 ডান কলামের উপরে পেনের সাথে মর্নিং, কিন্তু 555 ডান কলামের নিচে আফটারনুনের কাজ শুরু হলো। এখন হিসাব মতে 556 বাম কলামের উপরে পেনের সাথে আফটারনুন থাকবে, এখানে কেন নেই? জবাব চাই। সাব রুব্রিকের কাজ শেষ, একটু সবাই লিখেন আফটারনুনের কাজ শেষ, আফটারনুনের কাজ শেষ হয়ে গেছে, আফটারনুন শেষ। ইন্ট জি একটু লিখেন, সবাই লিখেন। আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না, আপনাদের কথা শুনতে পাচ্ছি না, একটু লিখলে বুঝতে পারবো যে আপনারা আমার কথা বুঝতেছেন কিনা। অডিয়েন্স তাহলে এই কথায় প্রমাণ, এই কথায় থাকলো, সেটা হচ্ছে এই যে যদি বাম কলামে কোনো সাব রুব্রিক শেষ না হয় বা কোনো রুব্রিক শেষ না হয়, পরবর্তী কলামে ঠিক ওই রুব্রিকটি লেখা হবে, এই কথাই সিদ্ধান্ত হলো। আর যদি আগের কলামে শেষ হয়ে যায়, তাহলে এটা পরবর্তী কলামে আর যাবে না, এটাই আমাদের ফাইনাল। ওকে এইবার আসেন, আপনাদেরকে নিয়ে একটু অন্য জায়গায় যাচ্ছি, আর একটু সামনে যান। অডিয়েন্স 563 পৃষ্ঠায় ডান কলামের উপরে হাইপোকন্ড্রিয়াক আছে, বাম কলামের উপরে হাইপোকন্ড্রিয়াক আছে, কিন্তু 562 পৃষ্ঠার উপরে হাইপোকন্ড্রিয়াক নাই কেন? 563
ডান কলামের উপরে পেইনের মধ্যে সাথে হাইপোকন্ড্রিয়াক আছে। 563 বাম কলামের উপরে পেনের সাথে হাইপোকন্ড্রিয়াক আছে, কিন্তু 562 উপরে 62 নিচে হাইপোকন্ড্রিয়াক, কিন্তু উপরে কেন হাইপোকন্ড্রিয়াক নেই, এই কোনো ব্যাখ্যা আপনাদের কাছে আছে কি? থাকলে একটু জানান তাড়াতাড়ি। অডিয়েন্স, 563 ডান কলামের উপরে ডান কলামে বাম কলামের উপরে পেনের সাথে হাইপোকন্ড্রিয়াক আছে, কিন্তু 562 ডান কলামের নিচে হাইপোকন্ড্রিয়াক শুরু, যেখানে শুরু তার উপরে কেন হাইপোকন্ড্রিয়াক নাই, একটু ব্যাখ্যা থাকলে জানান তাড়াতাড়ি। তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি। আচ্ছা, অডিয়েন্স, আমি জানতে চাচ্ছিলাম 563 ডান বাম কলামের উপরে পেনের সাথে হাইপোকন্ড্রিয়াক আছে, কিন্তু যেখানে শুরু 562 উপরে ডান কলামে হাইপোকন্ড্রিয়াক শুরু, ওখানে কেন নেই? এটার জন্য আমি একটা উদাহরণ দেই, আগেও দিয়েছি আজকেও বলছি, আমার দিকে সবাই তাকান। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন দোতলা, ওই যে 4তলা বিল্ডিংটা, রাস্তা থেকে এক ভদ্রলোক আরেকজনকে দেখাচ্ছে, ওই যে বিল্ডিংটা দেখা যায় আমার হাতটা, ওই যে বিল্ডিংটা দেখা যায় 4তলা বিল্ডিংটা, 4তলা ফুলের টপটা দেখা যায়, ওই বিল্ডিংটায় আমার এক লোক দেখাচ্ছে। দূর থেকে বাড়িওয়ালা দেখে দেয় ওই বাড়িটা আমার, কিন্তু বাড়ির সিঁড়ির কোঠায় বাড়িওয়ালি যখন দাঁড়িয়ে থাকে, হাতে মোবাইল, চাবি ছড়া, চাবি ঘুরানো, হাতের মোবাইল ভাব, কাজের বুয়াকে বারবার যেভাবে বলতে থাকে ফুলের টবে পানি দাও নাই, ছাদের টব ঠিক করো নাই, 3তলার ভাড়াটিয়ার ভাড়া আনো নাই, পানি ছাড়তে ঠিক মতো আসো না, তোমার ভাই বাড়ি আসলে হবে কি, ওনার কথা দিয়ে উনি বুঝিয়ে দিচ্ছে উনি বাড়ির মালিক। ওনার এই যে বাড়িওয়ালা দূর থেকে দেখাইতে হয় ওই বাড়ির মালিক আমি, কিন্তু বাড়িওয়ালি সিঁড়ির কোঠা দাঁড়িয়ে চাবি ঘুরানো, কাজের লোককে ধমকি দেওয়া, শাসানো, এই কাজের লোককে শাসানোটা বলে দিচ্ছে উনি এই বাড়ির মালিক। অর্থাৎ ওনার দেখাইতে হয় না যে এই বাড়িটা আমার, ওনার কথার ভাবেই বোঝা যায় যে উনি এই বাড়ির মালিক, কিন্তু দূর থেকে বাড়িওয়ালা পথে দেখায় ওই বাড়িটা আমার, এছাড়া কোনো পথ নেই। কিন্তু বাড়িওয়ালি সিঁড়িকোটা দাঁড়িয়ে যখন ধমকি দিতে থাকে কাজের লোককে, 7তলা ভাড়ানো নাই, সকালে পানি ছাড়ো নাই, ফুলের টবগুলি নষ্ট হয়ে যাচ্ছে, তোমার কোনো খবর নাই, এই যে কাজের লোককে যেভাবে ধমক দিচ্ছে, এই ধমকে বুঝিয়ে দিচ্ছে উনি এই বাড়ির মালিক। অর্থাৎ যেই কলামে যেই সাব রুব্রিক শুরু হলো কিংবা রুব্রিক শুরু হলো যেই কলামে, সেই কলামে কখনোই উপরে লিখতে হবে না, কারণ সিঁড়িকোটা দাঁড়িয়ে চাবি ঘুরানে বলে দিচ্ছে উনি এই মহিলা, এই ভদ্র মহিলা এই বাড়ির মালিক। কিন্তু বাড়িওয়ালা দূর থেকে দেখাইতে হয় ওই বাড়িটা আমার, ওই যে 4তলা ফুলের টব দেখা যাচ্ছে, ওই যে উল্লাটা উঠতেছে, ওই বাড়ির মালিক কিন্তু আমি, দূর থেকে বাড়িওয়ালা দেখায়। আর বাড়ির মালিক বাড়িওয়ালি সিঁড়ির কোঠায় চাবি ঘুরানো, কাজের লোককে ধমকি দেওয়া, কাজের লোককে শাসানো, এটাই বলে দিচ্ছে এই ভদ্র মহিলা এই বাড়ির বাড়িওয়ালি। অর্থাৎ যে অধ্যায় যেই পেজের মধ্যে যেই কলামে
যেখান থেকে রুব্রিকটি শুরু ওই কলামের উপরে লিখতে হয় না বাড়িওয়ালির মতো, ওনার ভাব দেখলেই বোঝা যায় উনি এই বাড়ির মালিক। অর্থাৎ যেই কলামে কোনো রুব্রিক শুরু হবে তার উপরে সাইনবোর্ড ঝোলানো থাকবে না, কারণ ওখানে এমনি হাইপোকন্ড্রিয়াক দেওয়া আছে 262-তে 562-তে হাইপোকন্ড্রিয়াক এমনি বলে দিচ্ছে, এটাই বলে দিচ্ছে যে এখান থেকে শুরু, উপরে সাইনবোর্ড ঝোলান দরকার নাই। কিন্তু পরের পৃষ্ঠায় পেনের সাথে হাইপোকন্ড্রিয়াক ঝুলাইতে হবে, কারণ ওই দূর থেকে দেখাইতে হবে ওই বাড়ির মালিক আমি। এ উপরে পেনের সাথে হাইপোকন্ড্রিয়াক না দিলে তার কাজ যে নিচে হচ্ছে এটা প্রমাণ হবে না, অতএব উপরে সাইনবোর্ড থাকতেই হবে। অডিয়েন্স, এবার যদি আমি আপনাদেরকে বলি একটু সামনে যান, 565 পৃষ্ঠা একটু যান, 565-তে 565-তে পেনের সাথে হাইপোকন্ড্রিয়াক দেওয়া আছে, 566-তে পেনের সাথে হাইপোকন্ড্রিয়াক নাই কেন আমাকে একটু লিখে জানান, তাড়াতাড়ি জানান। 565-তে হাইপোকন্ড্রিয়াক দেওয়া আছে, 566-তে পেনের সাথে হাইপোকন্ড্রিয়াক নাই কেন? ওখানে আবার ইলিয়াক রিজন কেন আসলো? সেখানে আবার ইলিয়াক রিজন কেন আসলো? অডিয়েন্স, 565-তে ডান কলামের উপরে পেনের সাথে হাইপোকন্ড্রিয়াক, কিন্তু পরের পৃষ্ঠায় পেনের সাথে ইলিয়াক রিজন কেন? এখানে কেন হাইপোকন্ড্রিয়াক নেই একটু লিখে জানান তাড়াতাড়ি, তাড়াতাড়ি। ভালো করে বুঝলেন তো? আমাকে একটু বুঝান না। অ্যাবডোমেন, পেন, হাইপোকন্ড্রিয়াক 565 পৃষ্ঠা ডান কলামের উপরে, কিন্তু 566-তে পেনের সাথে হাইপোকন্ড্রিয়াক না দিয়ে কেন ইলিয়াক রিজন দেওয়া হলো? জবাব চাই। শেষ তাই? কি শেষ? কাজ শেষ তাই? ও, তাইলে আপনারাই মনে রাখছেন ইলিয়াক রিজন নতুন করে 565 পৃষ্ঠার নিচে ইলিয়াক রিজন শুরু হলো, আর ইলিয়াক রিজনের কাজ শেষ না হওয়ার কারণে আপনাকে পরবর্তী 566 পৃষ্ঠার উপরে বাম পাশে পেইন ইলিয়াক রিজন দেওয়া হয়েছে। এই কথাটা তো এটা আগে বুঝে বললেই তো হতো। অডিয়েন্স, এবার মাইল মিটারে আরেকটি কাজের দিকে যাচ্ছি আপনাদেরকে নিয়ে, সেটা হচ্ছে এই অ্যাবডোমেন পেইন বার্নিং। একটু আসেন 571 পৃষ্ঠায় আসেন, ডান কলামের নিচে 571 ডান কলামের নিচে অ্যাবডোমেন পেইন বার্নিং। অডিয়েন্স, আমার এবার কাটিং পেন প্রয়োজন, পেটে কেটে ফেলার মতো ব্যথা, অ্যাবডোমেন পেন কাটিং চাই। এবার কি সামনে যাব না পিছনে যাব একটু লিখে আমাকে জানান। 571-এ আছে কিন্তু আমার প্রয়োজন কাটিং পেন, এবার কি সামনে যাব না পিছনে যাব একটু লিখে তাড়াতাড়ি জানান। আজকে মনে হয় জাদু দেখানো যাচ্ছে না, জাদু সম্ভবত আগামী দিন দেখাতে হবে, কারণ 15 নম্বর স্লাইড হবে জাদু। কত গেল? 14 গেল নাকি? 13তে কি ছিল? 13তে অ্যাগ্রাভেশন এমিলিয়েশন, 14তে ছিল মাইল মিটার যাচ্ছে চলছে। আজকে সম্ভবত 15 নম্বর স্লাইড আর দেখানো যাবে না, আমি 14টা শেষ করতে যাচ্ছি। অডিয়েন্স, আমার দরকার কাটিং পেন, আসি বার্নিংয়ে 571-এ, সামনে যাব না পিছনে যাব তাড়াতাড়ি লিখে জানান। অডিয়েন্স, অ্যাবডোমেন কাটিং পেন পৃষ্ঠা নাম্বার কত হতে পারে তাড়াতাড়ি লিখে জানান। অ্যাবডোমেন কাটিং পেন তাড়াতাড়ি। অ্যাবডোমেন কাটিং কাটিং তো নাই মনে হয়, ক্রাম্পিং আছে, ক্রাম্পিং এর সামনে যাব। ক্রাম্পিং পাইলাম। আমার দরকার এই মুহূর্তে কাটিং পেন আছে তো? কাটিং পেন কত পৃষ্ঠায়? 578। চমৎকার, 578 কাটিং পেন।
তাহলে এবার আমার দরকার ড্রয়িং পেন। এবার কোথায় যাব, পিছনে না সামনে? ড্রয়িং পেন, ড্রয়িং পেন পৃষ্ঠা নাম্বার কত? ড্রয়িং পেন 582। অডিয়েন্স, আপনাদের কাছে একটা কথা বলি আমি। মনে করেন কোনো একটা স্থানে খুব সুন্দর, দেখতে খুব সুন্দর, 15 থেকে 18 বছরের একদম ফর্সা, সাদা ফর্সা 5টা ছেলে 5টা মেয়ে কোথাও দাঁড় করে রাখলাম। 14 থেকে 18 বছর বয়সের, 14 থেকে 18 বছর বয়সের 5টি ছেলে 5টি মেয়ে কোথাও দাঁড় করিয়ে রাখলাম। আপনি শুধু তাদের পায়ের দিকে তাকিয়ে, উপরের দিকে তাকাইতে পারবেন না, শুধু পায়ের দিকে তাকিয়ে কোনটা ছেলে কোনটা মেয়ে এটাকে নির্ণয় করা সম্ভব কিনা আমাকে লিখে একটু জানান। কোন একটি টেবিলের মধ্যে, কোন একটা ফ্লোরের মধ্যে, কোন একটি শাড়িতে 5টি ছেলে 5টি মেয়ে দাঁড় করিয়ে রাখবেন, সমস্ত বডিটা ডেকে রাখবেন, শুধু হাঁটুর নিচ থেকে শুধু পায়ের পাতাগুলি দেখাবেন। এই 10টা ছেলে মেয়ের শুধু পায়ের পাতাগুলি আপনি দেখাবেন। এই পায়ের পাতা দেখে আপনি কি নির্ণয় করতে পারবেন কোনটা ছেলে কোনটা মেয়ে? কোনটা ছেলে কোনটা মেয়ে কি নির্ণয় করতে পারবেন? বাকি বিল্লাকে ডাকো। কোনটা ছেলে কোনটা মেয়ে কোনোভাবে নির্ণয় করতে পারবেন কি? পুরাপুরি সম্ভব না। যে লিখছেন যাবে, জানি না কি হিসাবে লিখছেন, কারণ এখনকার আপনি দেখবেন মেয়েদের চেয়ে ছেলেদের পা অনেক সময় ছোট পাওয়া যায়, ছেলেদের চেয়ে মেয়েদের পা বড় পাওয়া যায়। অনেক মেয়েদের চেয়ে ছেলেরাও খুব টিপটপ থাকে, ভালোভাবে সেজেগুজে থাকে। আমার এইচএসআরএফে অনেক ছেলে ডাক্তার আছে যাদের পা এত নরম, এত ফর্সা দবদবা। আরেকটা মেয়ের সাথে যদি আমি কম্পেয়ার করি, আপনি পা দুইটা দেখাইলে ছেলেটাকে আপনি মেয়ে হিসাবে নির্ণয় করবেন। তাড়াতাড়ি লেখেন, যাবে কিনা? একটা বেল বানায়া টু ওনাকে এই মহিলাকে এক কর খাওয়া এক্ষুনি। অডিয়েন্স, পোশাক দেখতে হবে নাকি? শুধু আপনি পায়ের দিকে তাকিয়ে ছেলে কিংবা মেয়ে বুঝতে পারবেন না। ছেলে কিংবা মেয়ে যদি বুঝতে হয় তাহলে তার উপরে অংশের দিকে তাকাতে হবে, মাথার দিকে তাকাতে হবে, নাক ফুলের দিকে তাকাতে হবে, কানের ধুলের দিকে তাকাতে হবে, মাথার টুপির দিকে তাকাতে হবে, বোরকার দিকে তাকাতে হবে, পাঞ্জাবির দিকে তাকাতে হবে, উপরের দিকে তাকাতে হবে। ছেলে আর মেয়েদের মধ্যে পার্থক্য বুঝতে হলে পায়ের দিকে তাকিয়ে কখনো আপনি ছেলে কিংবা মেয়ে যাচাই করতে পারবেন না, একদম পারবেন না। যদি উপরের দিকে তাকান তাহলে আপনি ভাগ করতে পারবেন ছেলে কিংবা মেয়ে। ঠিক তদ্রূপ আপনি মাইল মিটার যদি দেখতে চান তাহলে আপনাকে র্যাপারের উপর দিকে তাকাইতে হবে। উপর দিকে দেখতে হবে আপনি কি অ্যাবডোমেনে আছেন না রেকটামে আছেন, আপনি পেইনে আছেন না সোয়েলিংয়ে আছেন, আপনি কি চরিত্রের মধ্যে ড্রয়িংয়ে আছেন না প্রেসিংয়ে আছেন, মর্নিং আছেন না আফটারনুনে আছেন। এই যদি দেখতে হয় যদি, তাহলে আপনাকে অবশ্যই চেহারার দিকে তাকাইতে হবে। যেমনি করে চেহারার দিকে না তাকালে ছেলে কিংবা মেয়ে, পুরুষ কিংবা মহিলা আপনি ভাবতে পারবেন না, আপনি নির্ণয় করতে পারবেন না। ঠিক তদ্রূপ রেফারির কোথায় আপনি আছেন যদি বুঝতে হয় তাহলে আপনার রেফারির উপরের অংশের দিকে তাকাতে হবে। নিচের দিকে তাকিয়ে কখনো এটা নির্ণয় করা সম্ভব নয়। আরো যদি বলি যে আপনি কোনো এলাকায় গেলেন শহরের মধ্যে, সেই এলাকাতে যে শাটার কভার দিকে না তাকান, এটা মিরপুর কত নম্বরে আছেন, কোথায় যাবেন? নিজাম এক করে কাকে খাওয়াও। অডিয়েন্স, আমি যেটা বলতে চাচ্ছি, আপনি এই মুহূর্তে বাংলাদেশে ঢাকার মিরপুরে 14তে আপনি যেতে চাচ্ছেন। 12তে যদি থাকেন আপনি দোকানের শাটার কভার কিংবা বিলবোর্ডের দিকে তাকাইতে হবে। আপনি 12তে আছেন, 14 একটু সামনে যেতে হবে। উপরের দিকে তাকাইলে আপনি শাটার কভার
কিংবা বিলবোর্ড সাইনবোর্ডের দিকে তাকালে বুঝতে পারবেন আপনি 12তে আছেন, 14 একটু সামনে, আর একটু সামনে যেতে হবে, 13 পরে 14, 14.5, এভাবে আপনাকে সামনে যেতে হবে। কিন্তু শাটারের নিচের দিকে তাকিয়ে কোনোভাবে আপনি আপনার গন্তব্যস্থান খুঁজে পাবেন না, কারণ নিচে কখনো নাম লেখা থাকে না, এরিয়ার নাম লেখা থাকে না, মহল্লার নাম লেখা থাকে না। শাটার কভারের উপরে কিংবা বিলবোর্ডের মধ্যে লেখা থাকে এখন আপনি কোথায় আছেন, কোথায় যাবেন। ঠিক তদ্রুপ মাইল মিটার যদি দেখতে হয় তাহলে আপনার উপরে তাকাইতে হবে, উপরে তাকিয়ে খুঁজতে হবে। অডিয়েন্স, আপনাদেরকে বলা ছিল চরিত্রগুলি, রুব্রিকের চরিত্রগুলি ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো, এ থেকে জেড পর্যন্ত সবাই জানেন। সাবঙ্গগুলো ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। আপনাদেরকে যদি আমি একটু পিছনে নিয়ে যাই, হেড পেইন, এবার যদি আসি টেম্পালে পেইন, যদি বলি টেম্পালে পেইন 170 পৃষ্ঠা, একটু আসেন, তাড়াতাড়ি আসেন, দেরি করে যাবে না। টেম্পালে আসেন 170 পৃষ্ঠা, 170, তাড়াতাড়ি আসেন। হেড পেইন টেম্পাল। এবার আপনার দরকার অক্সিবোর্ডে পেইন, তাহলে আপনি সামনে যাবেন না পিছনে যাবেন আমাকে তাড়াতাড়ি বলে জানান, তাড়াতাড়ি লিখেন। এই যে উপরে লেখা আছে টেম্পাল 170 পৃষ্ঠায়, পেইন, হেড পেইন টেম্পালে ব্যথা, অক্সিবোর্ড দরকার। তাহলে এবার সামনে যাব না পিছনে যাব, তাড়াতাড়ি লিখেন। সামনে যাব না পিছনে যাব, হেড পেইন টেম্পাল। এবার কোথায় যাব, আমার দরকার অক্সিবোর্ডে ব্যথা, কোথায় যাব, সামনে না পিছনে, তাড়াতাড়ি লিখেন। সামনে যাব না পিছনে যাব, তাড়াতাড়ি লিখেন। সামনে যাব না পিছনে যাব, আমার দরকার অক্সিবোর্ডে ব্যথা, আসি টেম্পালে, তাহলে সামনে যাব না পিছনে যাব, তাড়াতাড়ি লিখেন। তাড়াতাড়ি পিছনে যাব, এই পিছনে যেতে হবে, এই কথা বলে দিচ্ছে আপনাকে, টেম্পালে বলে দিচ্ছে যে আমি তো টেম্পালটি দিয়ে, তুমি অক্সিবোর্ড দরকার, পিছনে যাও, তোমার পিছনে গেলে তোমার অক্সিবোর্ড পেয়ে যাবা, আমাকে পিছনে যেতে হবে অক্সিবোর্ডের কাছে। অক্সিবোর্ডে আসার পরে এবার আমার দরকার ফরহেডে, যদি ফরহেডে পেন দরকার হয় অক্সিবোর্ড বলবে যে বাবা তুমি পিছনে যাও, পিছনে গিয়ে অক্সিবোর্ড তোমার ফরহেড পাবা, আমার দরকার অক্সিবোর্ড। যদি আমি ফরহেডে থাকি ফরহেড বলে দিবে সামনে আগাও, তোমার অক্সিবোর্ড সামনে আছে। এই যে সামনে গেলে পিছনে, পিছনে গেলে সামনে, এই কথাগুলো যে আপনাকে সংকেত দেয়, যে আপনাকে বলে দেয়, এটার নাম হচ্ছে মাইল মিটার। আপনি আমাকে একটু লিখে জানান। এই যে আজকে যে দুইটি আলোচনা হলো, একটা হ্রাসবৃদ্ধি, অ্যাগ্রাভেশন এমিলিয়েশন, যেখানে অ্যাগ্রাভেশন থাকবে বৃদ্ধি, এমএল থাকবে উপশম, আর যেখানে হ্রাস বৃদ্ধি কোনোটাই থাকবে না, সেখানে সমস্যাটি দেখা দেয় অথবা বৃদ্ধি হয়। আর এতক্ষণ যা বললাম মাইল মিটার, যেটার সাহায্যে আপনি আপনার গন্তব্যস্থানে বসতে পারবেন, যে মাইল মিটারটি, আগে উদাহরণ দিতাম কুকুরে প্রস্রাব দিয়ে, সঙ্গে সঙ্গে সামনে যাবেন, সঙ্গে সঙ্গে পিছনে যাবেন, সময়ের অভাবে সেই গল্প আজকে আর নয়। আজকের এই দুইটি স্লাইড 13 আর 14 আপনারা বুঝেছেন কিনা, কতটুকু বুঝেছেন তাড়াতাড়ি আমাকে লিখে জানান। রোগী বিরক্ত হচ্ছে, এক্ষুনি ছেড়ে দিতে হবে, তাড়াতাড়ি লিখেন। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী দিন আসল জাদু হবে, সেটা হচ্ছে 15 নম্বর স্লাইড। যারা 15 নম্বর স্লাইড ভালোভাবে বুঝবেন, যে 15 নম্বর স্লাইড বুঝবেন, ঠিক ওই মুহূর্তে আপনি 3 সেকেন্ডে যে কোনো রুব্রিক বের করতে পারবেন। আজকে আমরা আলোচনা করলাম 13 আর 14, 13-14 বুঝেছেন কিনা? যদি বুঝে থাকেন একটু লিখে জানান, তাড়াতাড়ি জানান। সময় নাই, ছেড়ে দেবো, 1 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি লিখেন কতটুকু বুঝেছেন 13 আর 14, তাড়াতাড়ি লিখেন। আমি একটু স্মরণ করে দিচ্ছি বাকিগুলি। 1 নম্বর স্লাইড আপনারা লিখেন আজকের ক্লাস বুঝেছেন কিনা, 13-14 বুঝেছেন কিনা। 1 নম্বর রেপার্টরির সংজ্ঞা, 2 নম্বরে রুব্রিক, 3 নম্বরে প্রধান রুব্রিক, 4 নম্বরে প্রধান রুব্রিক সাজানো, 5 নম্বর সাব রুব্রিক, 6 নম্বর সাব রুব্রিক সাজানো, 7 নম্বর সাবের সাব সাজানো, 8 নম্বর সাব রুব্রিকের সজ্জাক্রম, 9 নম্বর গ্রেড, 10 নম্বর অধ্যায়, 11 নম্বর সাবঙ্গ, 12 নম্বর রুব্রিকের চরিত্র, 13 নম্বর অ্যাগ্রাভেশন এমিলিয়েশন, 14 নম্বর মাইল মিটার। এই 14টি গত আজকে সহ মোট 5 দিনে আলোচনা হলো। আমাদের হাতে সময় আছে আর মাত্র 5 দিন, স্লাইড বাকি আছে আর 6টি, 20 থেকে 14 গেলে থাকে 6টি। এই 6টি স্লাইড যদি 6 আর 7 এই 2 দিনে বুঝতে পারি
বাকি 3 দিন আমরা কাজ করবো ইনশাআল্লাহ। 65% বুঝছেন? আল্লাহ, বাকি 35% কি করবো গো? যারা যারা বুঝেছেন তাড়াতাড়ি লিখেন, সময় নয়, গেলাম। তাড়াতাড়ি লিখে দেন, বুঝেছেন কিনা তাড়াতাড়ি। আর মাত্র 5 দিন হাতে আছে নতুনদের জন্য রেপার্টরি। 5 দিন পরে আর 5 দিন পরে আবার চলে যাব আমাদের সেই সাবেক 103 নাম্বার প্রতিলিপি 2 আলোচনা চলে যাব। আপনাদেরকে আজকেও বেনু বলতে পারলাম না, রেপার্টরি প্রতিযোগিতা এবং বইয়ের মোড়কমোচন আল্লাহ সাহেব কালকে হয়তো বলতে পারবো। রেপার্টরি প্রতিযোগিতার জন্য সবাই তৈরি হন। বাংলাদেশে যারা আছেন, আপাতত ভারত থেকে তো আসা সম্ভব নয়, ভিসা হয়তো পাবেন না। বাংলাদেশে যে যেখানে আছেন, কালকে লাইভ ক্লাসে আমি টাইম ঘোষণা করব এবং লোকেশনটা বলে দেব। রেপার্টরি প্রতিযোগিতার ধামাক্কা পুরস্কার আছে 10টি, একদম ধামাক্কা 10টি পুরস্কার রেপার্টরি প্রতিযোগিতায়। আল্লাহ সাহেব শুক্রবার দিন সম্ভাব্য তারিখ, শুক্রবার, সামনে শুক্রবার দিন প্রতিযোগিতার রেপার্টরি প্রতিযোগিতা এবং রোগীলিপি 2 মোড়কমোচন চেষ্টা করছি। অডিটোরিয়াম পাইলেই কালকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আগামী দিন লোকেশন বলে দেব, সময়, লোকেশন সব বলে দেব, এবং কি রেপার্টরি প্রতিযোগিতার সকল নিয়মকানুন কালকে সব বলে দেব। এই বলে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।